আসসালামু আলাইকুম। এইচএসসি 25 আজকের শিরোনামটা কি ভিডিওর? আজকে শিরোনামটা হচ্ছে তোমরা যারা ভার্সিটির প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু বুদ্ধিমানের কাজ করছো। কারণটা শুনে যাও। অবভিয়াসলি কারণটা তোমাকে শুনে যেতে হবে, কারণ কয়েকদিন পরে তুমি ইউনিভার্সিটির প্রিপারেশন নিতে চাচ্ছ। সো এই সময়টা তোমার একটা ভুল সিদ্ধান্ত কিন্তু তোমাকে একেবারে তোমার জীবনটা নষ্ট করে দিতে পারে, আর একটা সঠিক সিদ্ধান্ত কিন্তু তোমাকে একেবারে ওপরে নিয়ে যেতে পারে। দেখো, আমাদের দেশের ম্যাক্সিমাম স্টুডেন্টরা যারা কান্নাকাটি করে তারা ভালো প্রিপারেশন নেই, ভালো স্টুডেন্ট, এরপরে কান্নাকাটি করতে হয় এবং এই কারণে রিঅ্যাডমিশন কিন্তু দিতে হয়। আমার দীর্ঘদিন পড়ানোর অভিজ্ঞতা থেকে আমি তোমাদের সাথে শেয়ার করি যে ব্যাপারটা হয়। দেখো, মেডিকেলে সবাই চিল্লাই যে আমি মেডিকেল প্রিপারেশন বা মেডিকেলে চান্স পাবো, মেডিকেল আমি দিয়ে দেবো। ভাই, মেডিকেল এত সোজা না। সেখানে আমরা ধরে নিলাম মোটামুটি 1 থেকে 1.5 লাখ শিক্ষার্থী কিন্তু পরীক্ষা দিবে। সিট মোটামুটি কত, 5,000-এর মতো। তার মানে সবাই কিন্তু চান্স পাবে না। ওকে, এবার আসো, কিছু কিছু স্টুডেন্ট এরা মনে করে যে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে আমার ভার্সিটি কাভার হয়ে যাচ্ছে, এবং এরাও সেই ফাঁদে পা দেয়। তার কোন এক বড় ভাই বলছে, এবং এটা যখন সে করতে যায় এখানে কিন্তু সে একটা মারা খেয়ে যায়। তাহলে যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছে তারা কি আসলে বুদ্ধিমান? এবং তার মানে সবারই কি ভার্সিটি প্রিপারেশন নেওয়া উচিত? না, ব্যাপারটা কিন্তু তা না। এই ভিডিওটা আমি কাদের জন্য করছি? দেখো, তোমরা যারা একদম টপ শ্রেণীর স্টুডেন্ট, যারা মোটামুটি একেবারে টপ, একবারে টপ, তোমাদের কনফিডেন্সটা তুঙ্গে, তাদেরই কনফিডেন্সটা তুঙ্গে ভাই। যারা তোমরা ইন্টারমিডিয়েট কোন রকমের কোনো গ্যাপ দাও নাই, খুব সুন্দর করে পড়াশোনা করছো, তোমার বেসিকটা ক্লিয়ার, এই সমস্ত স্টুডেন্টকে রিকোয়েস্ট করবো এই ভিডিওটা তোমার জন্য নয়। তাহলে এই ভিডিওটা কার জন্য? ভাইয়া, তুমি মিডিয়াম রেঞ্জের স্টুডেন্ট, আগে তুমি নিজেকে প্রশ্ন করো, তুমি কি আদৌ ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার যোগ্য? না তুমি শুধু বন্ধুর পাল্লায় পড়ে বা বন্ধুকে দেখে তুমি চিন্তা করতেছো হ্যাঁ নিয়ে নিই ইঞ্জিনিয়ারিং, কারণ ইঞ্জিনিয়ারিং করলে তো ভার্সিটি হয়ে যায়। আসলে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নিলে যে ভার্সিটি হয় না, এরকম একটা ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে করে রাখছি আপলোড, দেখে নাও, পুরোটা বুঝে যাবা। ঠিক আছে, এবার আসো, মেডিকেলের জন্য যারা প্রিপারেশন নিবা, অনেকে আবেগে মেডিকেলে অ্যাপ্রনটার আবেগে প্রিপারেশন নিয়ে নিবা, কিন্তু সেখানে কিন্তু তোমার চান্স হবে না, তুমি জানো। তারপরে তোমার মানে সমাজে তোমার আত্মহংকার যেন থাকে, তুমি যেন ড্যামেজ না হয়ে যাও, তো মেডিকেল প্রিপারেশন সেটা বলার জন্য অনেকে নিয়ে নেবে। আসলে আসল বাস্তবতাটা কোথায়? দেখো, ভার্সিটি প্রিপারেশন নেওয়াটা অনেক বুদ্ধিমানের কাজ হবে। কেন? কারণ মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং এই দুইটার তুলনায় ভার্সিটির কোশ্চেনের প্যাটার্নটা কিন্তু একদম অন্যরকম, এবং ইঞ্জিনিয়ারিং এর থেকে ব্যাপারটা টোটালি ভিন্ন। এবং ইউনিভার্সিটির প্রিপারেশনটা তুমি যদি A to Z ঢাকা ইউনিভার্সিটি থেকে স্টার্ট করো, ঢাকা ইউনিভার্সিটিতে তোমার সবার চান্স হবে না, এটাই সত্য কথা। সবাই পাস করতে পারবে না, এটাও সত্য কথা, চিরন্তন সত্য কথা তোমাকে আমি বলছি। ঠিক ইনফরমেশন আমি তোমাকে দিচ্ছি। কিন্তু তোমার এরপরে যে ভার্সিটিগুলো আছে, রাবি, জাবি, চবি, খুবই, অর্থাৎ খুলনা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে গুচ্ছ বিশ্ববিদ্যালয়, হাজি দানেশ ইউনিভার্সিটি, একটা না একটাতে তোমার ভালো একটা জায়গায় চান্স হবে। এখন আসুন, এখন তুমি প্রশ্ন করতে পারো, ভাইয়া ইঞ্জিনিয়ারিং তো আমার পড়ার খুব স্বপ্ন ছিল, আমি তো ইঞ্জিনিয়ারিং পড়তে পারলাম না, আমি তো বুয়েটের মতো জায়গা পাচ্ছি না, আমি তো রুয়েটের মতো জায়গা পাচ্ছি না, আমি তো চুয়েটের মতো জায়গা পাচ্ছি না। আরে পাগল, তুই বাবা রুয়েট বুয়েটে পড়তে পারছিস না, কিন্তু ওই সাবজেক্টটা তুই ইউনিভার্সিটির অনুষদে ওর থেকে কম প্রিপারেশন নিয়ে, ওর থেকে কম এফোর্ট দিয়ে, বুদ্ধি করে প্রিপারেশন নিয়ে তুই ওই সাবজেক্টটা পড়তে পারছিস বাবা। এবং যদি সফলতার হারটা দেখি ভাই, রাজশাহী ইউনিভার্সিটি থেকে কিন্তু গুগলে চাকরি করছে, প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু গুগলে চাকরি করছে। তার মানে সাবজেক্টটার প্রতি তোমার কতটুকু ভালোবাসা, তোমার কতটুকু সাবজেক্টের প্রতি প্যাশন, সেটা যদি তুমি সবসময় ক্যারি করো, অবশ্যই তুমি ভালো কিছু করতে পারবে। মানে সাবজেক্টটা এখানে ম্যাটার করতেছে। ঠিক আছে, এবার আসলে দেখো, ম্যাক্সিমাম সবার তো আর A+ আসবে না, সবার তো বুয়েটে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা আসবে না, সবার তো মেডিকেলে দেওয়ার ভর্তির যোগ্যতা আসবে না। এরপরে তুমি ওই প্রিপারেশনটি মারা খাওয়ার কোনো দরকার আছে? কথাটা বুঝো। তার থেকে তুমি ভার্সিটির প্রিপারেশনটা যদি নিয়ে নাও, তুমি অবশ্যই ভালো করবা। দেখো, ভার্সিটির জন্য খুব একটা বেশি যোগ্যতা লাগে না, খুব একটা বেশি যোগ্যতা লাগে না। আমি যদি এখন সবগুলো ভার্সিটি একটু ছোট ছোট করে কথা বলি, তোমার জাস্ট যোগ্যতা যদি কম থাকে, তুমি ভাই সুইচ করো ভার্সিটি। ভাই, আমি তাদেরকে বলতেছি, ভালো করে বুঝো। তোমাদের যাদের স্বপ্ন তোমরা টপ করে ফেলছো, তোমাদের ভালো রেজাল্ট হচ্ছে, ভাইয়া তারা তো অবভিয়াসলি বুয়েট ইঞ্জিনিয়ারিং এর জন্য যাও। বাট আমি কাদের ডাকতেছি? যারা দেখতেছে অলরেডি পরীক্ষাটা খুব একটা ভালো হয় না, রেজাল্টটা 4.5 বা 4.44 বা 4.2, 4 পয়েন্ট আপ, মানে যারা 4 পয়েন্ট আপ করবা, 4 পয়েন্ট থেকে 4.5 এর মধ্যে যারা ঘোরাফেরা করতেছো, ভাই তাদের কিন্তু হতাশার কোনো দরকার নেই। তাদের ইউনিভার্সিটিতে অনেক সুন্দর সুন্দর ফ্যাসিলিটিস আছে। চলো আমি তোমাকে একটু করে ছোট্ট করে ব্রিফ করি, ঠিক আছে? ভাইয়া দেখো, তোমার হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কি বলছে A to Z, আমি কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আপলোড করেছি। তারপর ছোট্ট করে বলি, দেখো, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় ভাই সবচেয়ে, বিশ্ববিদ্যালয়ের মধ্যে কি সবচেয়ে সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো দেখো, এটার যোগ্যতা কি বলতেছে তোমাকে।
এইটার এসএসসি এবং এইচএসসি ভালো করে বোঝো, এসএসসি এবং এইচএসসি ওরা ইন্ডিভিজুয়াল 3.5 চাচ্ছে, 3.5 চাচ্ছে এবং দুইটা মিলে 8। এটা গতবার, এটা হচ্ছে গতবারের তাদের আবেদন যোগ্যতা। তার মানে রেজাল্ট যদি ঢালাও করে খুবই খারাপ হয়ে যায়, ঠিক আছে, খুবই যদি খারাপ হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু তারা কি করতে পারে, তারা রেজাল্টটা কিন্তু আরো কমিয়ে দিতে পারে, অর্থাৎ আবেদন যোগ্যতা কিন্তু আরো কমিয়ে দিতে পারে। তো দেখো এখানে এসএসসি এসএসসি ইন্ডিভিজুয়াল, এটা কিন্তু 4th সাবজেক্ট সহকারে, ঠিক আছে। এখন আসো, হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু বিষয় আছে, যে বিষয়গুলো তুমি যখন একেবারে দামি দামি সাবজেক্টগুলো পড়তে চাইবা, ধরো ইঞ্জিনিয়ারিং পড়তে চাইবা, বা তুমি ফার্মেসি বায়োকেমিস্ট্রি পড়তে চাইবা, যেমন সাপোজ আমি ইঞ্জিনিয়ারিং এর কথা বলি, যেমন সিএসসি, এরপরে হচ্ছে ট্রিপলি, তো এখানে কিছু রিকোয়ারমেন্ট তারা দিয়ে দিবে। হ্যাঁ, যেমন গতবার রিকোয়ারমেন্টটা ছিল সিএসসি তে যখন তুমি পড়তে যাবা, তোমার ভর্তি পরীক্ষায়, ভালো করে বোঝো, তোমার ভর্তি পরীক্ষায় মানে ওই যে তুমি ঢাকার ভর্তি পরীক্ষা দিবা, সেখানে ফিজিক্সে 15, এরপরে এটা ফিজিক্সে 15, ম্যাথে কিন্তু 15 পেতে হয়, অর্থাৎ 25-এর মধ্যে 15 পাইতে হয় রিকোয়ারমেন্টটা পূরণ করার জন্য, এবং পাস করতে হয়, কথা বুঝছো। এবং তোমার ফিজিক্স এবং ম্যাথে সর্বনিম্ন এ থাকতে হয়। তারপরে কি বলেছে, এরপরে দেখো হচ্ছে যে বায়োকেমিস্ট্রি, ঠিক আছে, বায়োকেমিস্ট্রি, এরপরে হচ্ছে তোমার ফার্মেসি। এই ফার্মেসি বায়োকেমিস্ট্রি যখন তুমি পড়তে যাবা, ঠিক আছে, যখন তুমি ফার্মেসি বায়োকেমিস্ট্রি পড়তে যাবা, তখন কিন্তু এদের রিকোয়ারমেন্ট হচ্ছে ভর্তি পরীক্ষায় কেমিস্ট্রিতে 12.5 পেতে হয়, ভালো করে বুঝো, কেমিস্ট্রিতে 12.5 পেতে হয়, ঠিক আছে। বায়োলজিতে কিন্তু তোমাকে 12.5 তুলতে হয়, ঠিক আছে। এবং ওদের এইচএসসি রিকোয়ারমেন্টটা সম্ভবত এটা বলে হচ্ছে যে তোমার এ মাইনাস লাগবে হচ্ছে গিয়ে তোমার বায়োতে, এবং হচ্ছে ম্যাথে লাগবে হচ্ছে এ মাইনাস। হ্যাঁ, আর সেখানে কিন্তু কি বলে, কেমিস্ট্রিতে কিন্তু আবার এ লাগবে, অর্থাৎ কেমিস্ট্রিতে লাগবে, এখানে ফিজিক্সের কিন্তু কোনো রিকোয়ারমেন্ট নাই। তো এই হলো বিষয়, কথা কি বুঝতে পারছো? তো দেখো রিকোয়ারমেন্টের হিসাব তো পরে, তোমার আগে যোগ্যতাটা পূরণ হচ্ছে কিনা, তুমি কোনো না কোনো একটা সাবজেক্টের জন্য অবশ্যই পেয়ে যাবা যদি তুমি ঢাকা ভার্সিটিতে পাস করতে পারো। এবং ঢাকা ভার্সিটির পাস মার্ক কত, রিটেন, এবং দেখো এই পরীক্ষা ধরন কিন্তু রিটেন থাকবে, এবং পরীক্ষা ধরন কি থাকবে বলো তো, এমসিকিউ থাকবে। তো এমসিকিউ রিটেন মিলে কিন্তু তোমার পাস মার্ক হচ্ছে 40, যদিও এমসিকিউতে আলাদা করে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 24, ঠিক আছে। আর রিটেনে হচ্ছে তোমাকে আলাদা করে পাস করতে হয়, সেটার জন্য লাগে হচ্ছে 12, ঠিক আছে। ওকে, তাহলে দেখো এটা কত হচ্ছে, 24 আর 12 36, কিন্তু 36 পেলে হবে না, ইন্ডিভিজুয়ালি তোমাকে কিন্তু আবার 40 পেলে তুমি পাস হবে। তার মানে রিকোয়ারমেন্টগুলো আস্তে আস্তে তুমি এমনি পাবে। ঢাকা ভার্সিটির টোটাল A to Z ইনফরমেশন আমি কিন্তু অলরেডি আমার ভিডিওতে দিয়ে ফেলেছি, কথাটা তুমি বোঝো। তার মানে তুমি যদি ইউনিভার্সিটির যোগ্যতা, তোমার ধরো ইমাজিন আমি ধরলাম তোমার এগুলোতে খুব খারাপ খারাপ অবস্থা আছে, কিন্তু তুমি যদি ঢাকা ভার্সিটিটা ভালো প্রিপারেশন নিতে পারো, পরের ভার্সিটিগুলো তোমার জন্য অনায়াসে হয়ে যাবে, কথা কি বুঝছো। তাহলে দেখো ঢাকা ভার্সিটি দিয়ে যদি টোটালি আমি ইনফরমেশন দিয়ে ফেলেছি, সেইটা নিয়ে আর প্যারানোর কিছু না। এরপর আসো ঢাকার পরে কি, আমরা একটু রাবি নিয়ে কথা বলি। রাবি মানে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় কি বলতেছে, দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইঞ্জিনিয়ারিং অনুষদ রয়েছে, বায়োলজিক্যাল ডিপার্টমেন্ট আছে, মানে যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে, মেডিকেল প্রিপারেশনের পাশাপাশি তারা কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণে তার যদি না হয়, সে কিন্তু বায়োলজিক্যাল অনুষদগুলো পেয়ে যাচ্ছে। অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কথাটা বলতেছে, তাদের কিন্তু রেজাল্টের কিন্তু কোনো মার্ক নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু রেজাল্টের মার্ক ছিল 20, অর্থাৎ ডিউতে রেজাল্টের মার্ক ছিল হচ্ছে 20। এই 20টা হচ্ছে কোথায়, এসএসসিতে 10 ভাইয়া, এসএসসিতে 10 থাকবে, এবং এইচএসসিতে কিন্তু 10 থাকবে, কথাটা বোঝো। তো রেজাল্ট কোনো ফ্যাক্টই না, কারণ খুব একটা তুমি ধরো দুইটা মিলে তুমি 8 পাইছো, তোমার খুব একটা বেশি মার্ক কিন্তু কাটা যাবে না, হাইস্ট 4 থেকে 5 মার্ক কাটা যেতে পারে, ওটা কোনো এফেক্ট না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাস করা লাগে, প্রত্যেকটা ইউনিভার্সিটিতে পাস করলেই চান্স হয়, এটা হচ্ছে সত্য কথা। এবার আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় কি বলবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজাল্টের কোনো মার্ক নাই, রেজাল্টের কোনো মার্ক নেই। এটা যেমন খুশির সংবাদ, একটা দুঃখের সংবাদ আছে, রাজশাহী ভার্সিটি আবার একটু সিলেকশন করে, যেমন গত বছর সম্ভবত 1 লাখ প্লাস তারা সিলেক্ট করেছিল, যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রিঅ্যাডমিশন আছে, কথা বুঝছো। তো এখানে রেজাল্টের কোনো মার্ক নেই, এদেরও যোগ্যতা সেম, যে 3.5 ইন্ডিভিজুয়াল। দেখো এটা কিন্তু কমে যেতে পারে, হ্যাঁ আমি গতবারের তুলনায় কথা বলছি, অর্থাৎ এসএসসি এবং হচ্ছে এইচএসসি, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল এটা করে 8 পাইতে হয়, অর্থাৎ 8 পাইতে হয়, ঠিক আছে। এরপরে তোমার রেজাল্ট অনুপাতে তারা সিলেকশন করবে 75,000 থেকে শুরু করে তারা 1,10,000 স্টুডেন্টকে সুযোগ দিতে পারে, অর্থাৎ 75,000 থেকে শুরু করে 1,10,000 তারা হচ্ছে সিলেকশন করে ফেলবে। তার মানে সবাই আবেদন করার পরে সেখানে কিন্তু
1,10,000, আমরা হাইস্ট 1,10,000, মানে 1,10,000 মানে মোটামুটি সবারই হয়ে যায়, সবারই মোটামুটি এখানে পরীক্ষা দেওয়া মোটামুটি হয়ে যায়, কোনো টেনশন করার কোনো কারণ নাই। ঠিক আছে, তো দেখো সায়েন্সের মোটামুটি যারা পরীক্ষা তোমরা দিবা তাদের মিডিয়াম রেঞ্জের যারা স্টুডেন্ট আছে রাবি তাদের সবাইকে মোটামুটি নিয়ে নিবে। হ্যাঁ, তো এবার এখানে কি হয় জানো তো, এখানে হয় ভর্তি পরীক্ষার মার্ক, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি পুরোপুরি ইনফরমেশনটা দিয়েছি। সো এখানে ভর্তি পরীক্ষার মার্ক হচ্ছে তোমার 100, কিন্তু কোশ্চেন থাকবে 80টা। ঠিক আছে, ভর্তি পরীক্ষার কোশ্চেন থাকবে কটা বললাম, কোশ্চেন থাকবে 80টা, কোশ্চেন থাকবে কিন্তু 80টা। তো কোশ্চেনটা 80টার মধ্যে কি কি হতে পারে, তুমি ফিজিক্স, তোমার লাগবে আলাদা করে কেমিস্ট্রি, ঠিক আছে, ফিজিক্স কেমিস্ট্রি, এরপরে আরেকটা অপশন থাকবে, তুমি শুধুমাত্র একটা অপশন চুজ করতে পারবা ম্যাথ, বা তুমি শুধুমাত্র একটা অপশন চুজ করতে পারো বায়োলজি, আর আরেকটা অপশন থাকবে ম্যাথ প্লাস বায়োলজি, ম্যাথ প্লাস বায়োলজি, ভালো করে বুঝো, ম্যাথ প্লাস বায়োলজি। ঠিক আছে, আচ্ছা, তো ফিজিক্সে কোশ্চেন থাকবে 25টা, ভালো করে বুঝো, ফিজিক্সে কোশ্চেন থাকবে, ফিজিক্সে কোশ্চেন থাকবে 25টা, কেমিস্ট্রিতে কোশ্চেন থাকবে 25টা, এটা আবশ্যিক, 25 25 50। দেখো ম্যাথেও থাকবে 25টা, বায়োতে থাকবে 25টা, কিন্তু তুমি হয় ম্যাথ চুজ করতে পারবে, এর জন্য তোমার ফোর্থ সাবজেক্ট কি ছিল, মেন সাবজেক্ট কি ছিল, এগুলা কোনো রিকোয়ারমেন্টে কোনো ঝামেলা হবে না। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ভাইয়া তোমার মেন সাবজেক্ট কখনো তুমি চেঞ্জ করতে পারবে না, তোমার ফোর্থ সাবজেক্টের জায়গাটা তুমি চেঞ্জ করতে পারবে, কিন্তু রাবিতে ব্যাপারটা এরকম না। তাহলে তুমি হয় ম্যাথ চুজ করতে পারবা, না হলে বায়োলজি চুজ করতে পারবো, অথবা ম্যাথ বায়োলজি বাদ দিয়ে তুমি এই সেকশনটাও চুজ করতে পারো, ম্যাথ প্লাস বায়ো, এখানেও 25। তাহলে দেখো 25 25 25 75, আর এখানে ভাইয়া ওরা আইসিটিতে তোমাকে আরো 5 মার্ক এর একটা মানে 5টা কোশ্চেন, মানে আইসিটিতে 5টা কোশ্চেন, এই মোট 80টা কোশ্চেনে 1.25 করে থাকবে, এবং 1.25 করে করলে মার্ক হয় 100। ঠিক আছে, চান্স পাওয়ার জন্য রাবিতে কেউ যদি 55টা কোশ্চেন কারেক্ট করে থেকে চলে আসতে পারে, তার রাবিতে শিওর চান্স, কারণ রেজাল্টের কোনো মার্ক নেই, রাবিতে রেজাল্টের কোনো মার্ক নেই। ঠিক আছে, তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা গাইডলাইন, সেগুলো তো আমার কাছ থেকে তোমরা পাবা, এবং গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যে কোশ্চেনটা আমি করে মানে আমি যেগুলো পড়িয়েছিলাম এবং একটা পিডিএফ রেডি করছিলাম, সেখান থেকে 25টা কোশ্চেনের মধ্যে 18টা থেকে 17টা করে কোশ্চেন কমন ছিল, হ্যাঁ আমার পিডিএফ থেকে ইনশাল্লাহ। তার মানে এবারও ইনশাল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য তো চমকপ্রদ কিছু আসবেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষার পরে। ঠিক আছে, আমার কথা বুঝতে পারছো? তাহলে সহজ কথায় বলি, রেজাল্টের এখানে কোনো মার্ক নাই, এখানে অপশন কয়টা বললাম, ফিজিক্স কেমিস্ট্রি, তুমি ম্যাথ, বা এখানে তুমি হচ্ছে বায়োলজি চুজ করতে পারো, বা ম্যাথ প্লাস বায়ো, তবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্লাস বায়োটা চুজ করলে প্রত্যেকটা সাবজেক্টের জন্য তুমি গ্রহণযোগ্যতা পেয়ে যাবা। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা বড় এবং খুব সুন্দর করে একটা ভিডিও তোমাদের জন্য দিব ইনশাল্লাহ। তাহলে এটা কিন্তু মোটামুটি তোমার কনফার্ম হয়ে গেল। তাহলে তোমার দেখো জিপিএর কোনো মার্কই থাকছে না, মানে রেজাল্ট তোমার খারাপ হয়েছে কোনো ম্যাটার না, শুধুমাত্র তুমি কি করবা 8 পয়েন্ট পাচ্ছ কিনা, দুইটা মিলে ইন্ডিভিজুয়াল 3.5, তাহলে এখানেও ভালো ভালো সব, হ্যাঁ গজক্ষমা কিন্তু সাবজেক্ট তুমি ইনশাল্লাহ পেয়ে যাবা। তো চলো, এটা চলে গেল হচ্ছে রাবি। তাহলে এখন দেখো তুমি ইউনিভার্সিটি প্রিপারেশন নিলে কিন্তু কোনো খারাপ কিছু করতেছে না। এবার আসো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের মধ্যে আরো একটা মানে কি বলবো যে খুবই সুন্দর একটা বিশ্ববিদ্যালয়, সেটা হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রিকোয়ারমেন্ট কি বলে সেইটা আমরা একটু ছোট্ট করে শুনে নিব, ঠিক আছে? হ্যাঁ, এখানে রেজাল্টের মার্ক আছে, এখানে রেজাল্টের মার্ক হচ্ছে জিপিএর মার্ক হচ্ছে 20, অর্থাৎ রেজাল্ট এখানে ইউনিভার্সিটি রেজাল্টের কোনো মার্ক অতটা ইয়েই করে না, রেজাল্টের মার্ক হচ্ছে 20, এবং তাদের এসএসসি এবং হচ্ছে এইচএসসি এই দুইটার আলাদা আলাদা রিকোয়ারমেন্ট হচ্ছে। এসএসসিতে তোমার 4 আছে কিনা, ঠিক আছে, আর এইচএসসিতে তোমার 3.5 আছে কিনা, এই দুইটা মিলে 8.25 রিকোয়ারমেন্ট, অর্থাৎ ইন্ডিভিজুয়াল এগুলো আলাদা আলাদা তোমার থাকবে কিনা, এবং 8.25 তোমার হচ্ছে কিনা। সো এইটা দেখবে, তাহলে তোমার 8.25 তো থাকেই ভাই, না থাকার কিছু না। তুমি দেখো 3.5 পাচ্ছ কিনা, এইচএসসিতে 3.5 পাচ্ছ কিনা, এসএসসিতে 4 পাবা, এটা আমি শিওর। তো এখন এটা হলো 8.25 হলে তুমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় পরীক্ষা দিতে পারছো, এবং এখানে যাই ফর্ম তুলবে তাই পরীক্ষা দিতে পারবে, এখানে কোনো সমস্যা নেই। তার মানে এখানে একটা সমূর সম্ভাবনা তোমাদের মানে রয়েছে, ঠিক আছে? আমার কথা বুঝতে পেরেছো? তাহলে এখান থেকে আমরা কোনো ইয়ে করতেছি না, টেনশন করতেছি না। এবং এইখানে কি হচ্ছে, এইখানে তোমার হচ্ছে যে পরীক্ষার মার্ক, এখানে পরীক্ষার মার্ক থাকে হচ্ছে 100, হ্যাঁ পরীক্ষার মার্ক হচ্ছে তোমার ওই ভর্তি পরীক্ষার মার্ক হচ্ছে 100, আর রেজাল্টের হচ্ছে 20, তার মানে কত পরীক্ষা, 120 মার্কের পরীক্ষা। তার মানে যোগ্যতাটা কত তোমার 8.25 হচ্ছে কিনা। ওকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাহিনী শেষ। এবার আসো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, এটাও একটা সেরা বিশ্ববিদ্যালয়। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তোমাকে কি বলছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখো এই জায়গাটা তোমাকে আমি ক্লিয়ার করি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঠিক আছে। ওকে,
তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রিকোয়ার ওরা চাই এসএসসিতে, মানে এটা আমি গতবারের কথা বলছি, হ্যাঁ 4, এবং এইচএসসিতে তোমার 4 আছে কিনা, ঠিক আছে, এবং এই দুইটা মিলে তারা মানে একসাথে 8.5, ঠিক আছে, এবং এখানে রেজাল্টের মার্ক আছে, এখানে রেজাল্টের মার্ক হচ্ছে মাত্র 20, এবং এখানে বেশ কয়েকটা সায়েন্সের ইউনিট আছে, ঠিক আছে। রেজাল্টের মার্ক কত বললাম, রেজাল্টের মার্ক হচ্ছে মাত্র 20, রেজাল্টের মার্ক হচ্ছে মাত্র 20। তো সেখানে এসএসসির জন্য তারা বলে এসএসসির মার্ক মাত্র 7.5 আর এইচএসসির মার্ক হচ্ছে তোমার 12.5, এই টোটাল হচ্ছে তোমার 20, ঠিক আছে। আর ভর্তি পরীক্ষার হচ্ছে মার্ক হচ্ছে 80, তো ভর্তি পরীক্ষার মার্ক হচ্ছে 80, তাহলে 80, ভর্তি পরীক্ষা হচ্ছে তোমার 80, আর জিপিএ হচ্ছে তোমার কত ভাইয়া 20, এই টোটাল 100 মার্কের খেলা, বুঝছো, 100 মার্কের খেলা বাস। তাহলে জাহাঙ্গীরনগরে বেশ কয়েকটা ইউনিট আছে, সেখানে এ ইউনিট আছে, সেটা তো স্পেশাল আছে, এ বাদেও হচ্ছে ডি ইউনিট আছে, আর অনেক কিছু ইউনিট আছে, যে ইউনিটগুলো তুমি আস্তে আস্তে সবগুলো জানতে পারবে। আমি আগে তোমাকে বোঝাতে চাচ্ছি, তুমি ইউনিভার্সিটির প্রিপারেশন যারা মনস্থির করে ফেলেছো তারা ইউনিভার্সিটি নিয়ে পড়ে থাকো, কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছ না। হ্যাঁ, এরপরে তুমি চলে আসো খুলনা বিশ্ববিদ্যালয়। সো খুলনা বিশ্ববিদ্যালয় কি বলতেছে, এখানে দুটো ইউনিট আছে, একটা প্রকৌশল এবং একটা হচ্ছে সাধারণ, ঠিক আছে। আচ্ছা, খুলনা বিশ্ববিদ্যালয়, তাহলে প্রকৌশল মানে একটা এ ইউনিট, তাহলে এ ইউনিটের জন্য ওরা কি রিকোয়ারমেন্ট চাচ্ছে আর বি ইউনিটের জন্য কি রিকোয়ারমেন্ট চাচ্ছে সেটা দেখো। এ ইউনিটের জন্য ইন্ডিভিজুয়াল 4 এসএসসি, এইচএসসি, অর্থাৎ এসএসসি এটা হচ্ছে এসএসসি 4 আর এটা হচ্ছে এইচএসসি, সেখানে তোমাকে 8 পাইতে হবে। আর বি ইউনিটের জন্য তোমার যদি ইন্ডিভিজুয়াল 3.5 এবং 3.5 থাকে, দুইটা মিলে তোমার 8 হচ্ছে কিনা সেটা তারা দেখবে, ঠিক আছে। এবং এখানে কিন্তু ভাইয়া রিটেন এবং এমসিকিউ দুটো আছে, অর্থাৎ রিটেন এবং এমসিকিউ দুটো আছে, এবং রিটেন কিন্তু হচ্ছে তোমার 40 আর এমসিকিউ হচ্ছে 60, ঢাকা ভার্সিটির মতো মার্ক বন্টনটা মোটামুটি, ঠিক আছে। তার মানে এখানেও তোমার কিন্তু 8.5 হলেই খুব ইজিলি তুমি ইউনিভার্সিটি ক্র্যাক করতে পারছো। এরপরে চলে আসো জগন্নাথ বিশ্ববিদ্যালয়। দেখো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এটাও আমরা দেখতে পারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কি বলতেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ওকে। আচ্ছা, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কথা বলার আগে আমাদের এই প্ল্যাটফর্মে কিন্তু ভার্সিটি কয়ের জন্য একটা প্রিপারেশন চলছে, দুইটা কোর্স তুমি এখানে পাবা। তুমি ভার্সিটি কয়ের জন্য টোটাল একটা পাবা, এবং শুধুমাত্র ফিজিক্সে যদি কোর্স নিতে চাও প্রাইভেট ব্যাচ, তুমি সেটাও পাবা। চলো কোর্সটা সম্পর্কে একটু ছোট্ট ডিটেলস তোমাদের ব্যাখ্যা দিয়ে দিই। তুমি যদি এখান থেকে শুধুমাত্র ফিজিক্সের প্রাইভেট ব্যাচ খোঁজো, একটা বিশ্বস্ত ফিজিক্সের প্রাইভেট ব্যাচ চাচ্ছ, শুধুমাত্র ভার্সিটি অফ ফিজিক্সের প্রিপারেশন নিবা, তাহলে কিন্তু তুমি আমাদের এই কোর্সটা নিতে পারো। অর্থাৎ ডিউ থেকে জিএসটি পর্যন্ত চলবে আমাদের ভার্সিটি ক, যেখানে হচ্ছে যে তোমার কোর্স ফি হচ্ছে 1200 টাকা, কিন্তু 15 আগস্ট পর্যন্ত আমাদের ছাড় চলতেছে 999 টাকা, তুমি এই কোর্সটা কিন্তু নিতে পারবা। এবং তুমি যদি মনে করো যে না টোটাল ভার্সিটি ক প্রিপারেশন নিবা, তাহলে কিন্তু তুমি আমাদের একদম টোটাল ভার্সিটি ক, যেখানে সব ভালো ভালো টিচার ক্লাস নিচ্ছে, যাদের অফলাইন পড়ানোর এক্সপিরিয়েন্স মিনিমাম 6 থেকে 7 বছরের, ঠিক আছে। এবং দেখো এটার কোর্স ফি হচ্ছে 3200 টাকা, কিন্তু তুমি হচ্ছে 2600 টাকা নিতে পারবা 15 আগস্ট, অর্থাৎ এখানে 10 আগস্ট আছে কিন্তু সেটা 15 আগস্ট পর্যন্ত আমাদের ছাড় চলতেছে 15 আগস্ট পর্যন্ত। এবং ক্লাসের যদি কথা বলো তুমি, আমরা আনলিমিটেড ক্লাস সাজিয়েছি, অর্থাৎ একটা করে চ্যাপ্টারে আমরা 3টা থেকে 4টা করে ক্লাস আমরা সাজিয়েছি, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য এক্সাম সাজিয়েছি। এবং এরপরে কিন্তু আমরা আবার হচ্ছে যে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা লাইভে প্রশ্নগুলো ধরবো এবং হচ্ছে পড়াগুলো বুঝে নিব, সেই ব্যবস্থাটা আমরা করেছি। অর্থাৎ একটা ভালো সার্ভিস তুমি আমাদের কাছে পেয়ে যাচ্ছ। সো ডিটেল জানার জন্য তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 075964587 এই নাম্বারে যোগাযোগ করলে আমরা সবকিছু পেয়ে যাবে। তো চলো, তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেটা ছিল সেটা হচ্ছে 3.5 তোমাকে 8 পাওয়া লাগবে, এবং রেজাল্টের মার্ক হচ্ছে 28। তার মানে এখানেও খুব একটা রেজাল্টের মার্ক কিন্তু বেশি না যে তোমার আহামরি কিছু একটা হয়ে যাবে। আচ্ছা, এরপরে চলে আসো একেবারে লাস্টে, যদি তোমার আসলেই ইউনিভার্সিটিতে পড়ার ইচ্ছা থাকে বাট তোমার প্রিপারেশন খুবই খারাপ, মানে তোমার জিপি এর অবস্থা খুবই খারাপ, তাহলে তোমার জন্য গুচ্ছ বিশ্ববিদ্যালয় রয়েছে, যেখানে একসাথে 19টা বিশ্ববিদ্যালয় থাকবে। এবং এখানে মজার বিষয় হচ্ছে ইন্ডিভিজুয়াল 3.5 এসএসসিতে, কথাটা বোঝো, এবং এইচএসসি তো ইন্ডিভিজুয়াল হচ্ছে 3.5, যেটা তোমার ম্যাক্সিমাম সবারই থাকবে। এবং এই দুইটা মিলে হচ্ছে 7.5 আছে কিনা গুচ্ছ সেটা দেখবে, এবং রেজাল্টের এখানে কোনো মার্ক থাকবে না। তো রেজাল্ট যদি খুবই খারাপ হয় তাহলে এগুলা কিন্তু যতগুলো আমি কথা বললাম সবগুলো কিন্তু চেঞ্জ হতে পারে, সবকিছু চেঞ্জ হতে পারে। কথা কি বুঝতে পারছো? সবকিছু কিন্তু চেঞ্জ করে আরো কম রেজাল্ট এবং কম মার্ক কিন্তু সিলেক্ট করা হতে পারে, সেটা ভার্সিটি কর্তৃপক্ষ দেখবে যে রেজাল্টের কি অবস্থা হচ্ছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটির যোগ্যতা, যেগুলো নিয়ে তুমি আলাদা আলাদা প্রত্যেকটা ইউনিভার্সিটি সম্পর্কে তোমাকে আরো তথ্য দেবো। শুধু আমি তোমাকে মোটিভেট করতে আসছি, তুমি যদি মনে করো যে তুমি ভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাও, তোমার রেজাল্ট 4 দুইটা মিলে 8 আছে কিনা, দ্যাটস ইট।
3.5 আপ করেছে কেন, দ্যাটস ইট। ঠিক আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন নাও, কোনো না কোনো ভার্সিটি তোমার হবে। ভয় পেও না ভাই, ভয় পেলে তো হবে না। তোমার রেজাল্ট খারাপ, রেজাল্ট কম, কিন্তু এখান থেকে তোমাকে কামব্যাক দিয়ে এমন একটা গল্প লিখতে হবে যে গল্পের নায়ক শুধু তুমি হবা, তুমি এলাকার আইডল হয়ে যাবে। ঠিক আছে, এবার আসো, আমি কেন আরো ভার্সিটির কথা বলবো এই কারণে। দেখো ভার্সিটির প্রশ্নের প্যাটার্নটা কেমন, আমি এটা একটু তোমাকে জানাতে চাই। দেখো ভার্সিটির প্রশ্নের প্যাটার্ন মোটামুটি খুবই ইজি, ঠিক আছে আমার কাছে মনে হয়। কারণ ইঞ্জিনিয়ারিং এ তোমার যে কোশ্চেনগুলো করবে, ভার্সিটির কোশ্চেনগুলো কিন্তু এরকম হবে না। যেমন আমি যেহেতু ফিজিক্সের ইনস্ট্রাক্টর, আমি তোমাকে ফিজিক্স নিয়ে যদি একটু কথা বলি, তাহলে তুমি আরো খুব সুন্দর করে বুঝতে পারবা। আমার প্রত্যেকটা পিডিএফ, প্রত্যেকটা বই যেগুলো আসতেছে সবই তোমাদের ইউনিভার্সিটির জন্য আসবে। যেমন ফিজিক্সের আমি খেয়াল করে দেখছি প্রত্যেকটা ইউনিভার্সিটি কয়েকটা প্যাটার্ন ফলো করে। সেগুলো কি কি? নাম্বার 1, তারা মাত্রা এবং একক থেকে একটা কোশ্চেন তোমাকে করবেই। 25টা কোশ্চেন, ম্যাক্সিমাম ইউনিভার্সিটি 25টা কোশ্চেন থাকে তো ফিজিক্সের। নাম্বার 2, সংখ্যাগত মান থেকে কিন্তু কোশ্চেন করে। সংখ্যাগত মান মানে কি বলতো? যেগুলো ধ্রুব মান আছে, সংখ্যাগত মান, সেখান থেকে একটা কোশ্চেন তুমি কমন পেতে পারো। নাম্বার 3, সূত্র বা সমীকরণ, যে ইকুয়েশনগুলো আমরা পড়াশোনা করছি নিচের কোনটা সঠিক, এইখান থেকে একটা কোশ্চেন তোমাকে করে দিবে। ঠিক আছে, নাম্বার 4-এ চলে আসো। নাম্বার 4-এ জেনুইন থিওরি থেকে কিন্তু কোশ্চেন করবে। ঠিক আছে, একবারে জ্ঞানমূলক যে কোশ্চেনগুলো আছে সেখান থেকে, সেরকম মানে ভার্সিটি থিওরি বলা হচ্ছে। এরপরে আসো অনুপাতের ম্যাথ। অনুপাতের ম্যাথ, এই অনুপাতের ম্যাথ থেকে কিন্তু তোমাকে কোশ্চেন করবে। ঠিক আছে, এবার আসো নাম্বার 6। নাম্বার 6 যদি আমি বলি, সেখানে হচ্ছে লেখচিত্র। এই লেখচিত্র থেকে একটা কোশ্চেন তুমি কমন পাবাই। আমি যে কথাগুলো বলছি তাহলে মিলাই দেখো। ঠিক আছে, এরপরে জেনুইন ম্যাথ, এই ম্যাথ থেকে কিন্তু কোশ্চেন করবে। এবং 8 নাম্বার সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স, এই যে একটা অধ্যায় আছে সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এই অধ্যায়টা খুব ভালো করে পড়তে হবে। এখান থেকে তুমি 1 মার্ক কমন পেতে চলেছো। এবং আরেকটা জায়গা সেটা হচ্ছে বর্তনী। তো বর্তনীর জায়গাটা দুইটা, একটা ধারকের বর্তনী আর আরেকটা রোধের বর্তনী। তার মানে ধারক এবং রোধ, এখান থেকে ফিজিক্সের কোশ্চেন হবে ইনশাল্লাহ। তাহলে মাত্রা একক, সংখ্যাগত মান, সূত্র সমীকরণ, থিওরি, অনুপাতের ম্যাথ, লেখচিত্র, জেনুইন ম্যাথ, সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্স থেকে তো একটা প্রশ্ন করবেই। আর বর্তনী হয় ধারক আর না হলে কিন্তু রোধ। তার মানে ভার্সিটির প্রশ্নের তুমি প্যাটার্নটা খেয়াল করে দেখছো। আমি যদি এখন তোমাকে প্রত্যেকটা প্যাটার্নে প্রত্যেকটা অধ্যায় আলাদা আলাদা সাজিয়ে দিই, এই নাও বাবা মাত্রা একক, এর বাইরে আর কিছু আসবে না। আমি যদি তোমাকে আমি সাজিয়ে দিই সংখ্যাগত মান, এর বাইরে কোনো কিছু আসবে না। আমি যদি তোমাকে সূত্র সমীকরণে একটা ফোল্ডার করে দিয়ে বলি যে এই অধ্যায়ের সূত্র সমীকরণ, এর বাইরে কিন্তু পড়বে না। যদি আমি তোমাকে প্রত্যেকটা ভার্সিটির জন্য আলাদা করে থিওরি সাজিয়ে দিই, তোমার কি সেই ভার্সিটির মানে প্রিপারেশনটা কোনোভাবে খারাপ হতে পারে? সম্ভব না। প্রিয় শিক্ষার্থী, ঘুম থেকে জেগে উঠো, নিজের স্বপ্নকে বাস্তবায়ন করো, নিজের মা বাবার কষ্টকে সুন্দর করে বোঝার চেষ্টা করো। তুমি বোঝো তারা তোমার জন্য কি পরিশ্রমটা দিচ্ছে। এখন তোমার উচিত হবে তুমি যদি ভার্সিটি প্রিপারেশন নাও, কারণ এখানে কম পরিশ্রম তো সবসময় বেশি, কিন্তু ইঞ্জিনিয়ারিং ও মেডিকেলের থেকে পরিশ্রমটা কম হবে। এবং তুমি যদি টেকনিক্যালি কিছু ট্যাকটিক্স ফলো করে যদি আগাইতে পারো, অবভিয়াসলি তোমার চান্স হয়। আর তোমার এই প্রত্যেকটা ভার্সিটির যাত্রাতে আমি প্রান্ত ভাই কথা দিচ্ছি তোমাদের সাথে আছি, থাকবো, ছিলাম এবং আগামীতে থাকবো ইনশাল্লাহ। এবং যা যা গাইডলাইন, যা যা সাপোর্ট লাগে আমি দেবো ইনশাল্লাহ। শুধু আমার জন্য তোমরা দোয়া করো, তোমাদের জন্য একটা বেস্ট সার্ভিস দিতে পারি। এবং তোমরা একটা জিনিস মনে রাখবা যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়া কঠিন, ওকে ফাইন, বাট যদি পরিশ্রমটা তুমি করতে পারো, রেগুলার যদি তুমি কাজ করতে পারো, সেটা অবশ্যই সহজ হবে। এবং তোমার স্বপ্ন পূরণ হোক। তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।